দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। দেশের ৮ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬০% বেশি। একীভূতকরণ বা নতুন বিনিয়োগ না এলে বন্ধ হবার শঙ্কা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানিতে বড় চ্যালেঞ্জের শঙ্কা ব্যবসায়ীদের। সুযোগ বাড়বে বলে মত বাণিজ্য উপদেষ্টার। আসছে বাজেটে সিগারেট আর মোবাইল অপারেটরদের কর না বাড়ানোর পরিকল্পনা এনবিআরের। কাস্টমস কর্মকর্তাদের নৈরাজ্য বন্ধের দাবি ব্যবসায়ীদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ৬০% ছাড়িয়েছে দেশের ৮ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ। মূলত বিগত সরকারের মদতপুষ্ট ব্যাংকগুলোর নামে বেনামে দেওয়া ঋণের তথ্য বেরিয়ে আসা, সেই সাথে খেলাপি ঋণ শনাক্তকরণে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে মত বিশ্লেষকদের। তাদের মতে একীভূতকরণ বা নতুন বিনিয়োগ আকৃষ্ট করা না গেলে বন্ধ হয়ে যেতে পারে এসব ব্যাংকের কার্যক্রম। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৫ কোটি টাকায়। একই বছরের সেপ্টেম্বরে যা ছিল ২,৮৪,৯৭৭ কোটি টাকা। অর্থাৎ ডিসেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের ২০%ই খেলাপি হয়ে গেছে। এই সময়ে সবচেয়ে বেশি খেলাপি বেড়েছে দেশের ৮ ব্যাংকে, যাদের মোট বিতরণকৃত ঋণের ৬০%ই এখন পরিণত হয়েছে খেলাপিতে। তথ্য বলছে এসব ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বিতরণ করা ঋণের ৯৮%ই খেলাপিতে পরিণত হয়েছে। আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপির পরিমাণ ৯০%-এর বেশি। ৮৭% খেলাপি ইউনিয়ন ব্যাংকের, জনতা ব্যাংকের ৭২, বেসিকের ৬৮, কমার্স ব্যাংকের ৬২ আর ন্যাশনাল ব্যাংকের ৬০% ঋণই খেলাপিতে পরিণত হয়েছে। এই যে এত খেলাপি ঋণের ভার বিভিন্ন ব্যাংকগুলোর উপরে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো রয়েছে সেগুলোর উপরে, এগুলো তো এই ঋণের বোঝা থেকে এরা কিভাবে উদ্ধার পাওয়া সম্ভব, এটা একটা দুরূহ ব্যাপার। তাদেরকে যদি ব্যাংকরাপসি ঘোষণা করে এগুলো যদি বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়, সে পদক্ষেপ নেওয়ারও প্রয়োজন আছে। তা নাহলে এই ব্যাংকগুলো কোনোদিনই নিজের পায়ে দাঁড়াতে পারতে সক্ষম হবে না। এছাড়া দেশের অন্তত ১৫টি ব্যাংকের খেলাপির পরিমাণ ১০ থেকে ৫০% পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এর মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৪৩%, আইএফআইসি ও অগ্রণীর খেলাপি ৩৮%, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩৪%, রূপালীর ৩১%, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩০%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৯%, সোনালীর ১৮%, কৃষি ব্যাংকের ১৪% ও ব্যাংক এশিয়ার খেলাপি ঋণের পরিমাণ ১০%-এর মতো। খেলাপি ঋণগ্রস্ত এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি? একটা তো হচ্ছে যেটা সেটেলমেন্ট গভর্নমেন্ট নিয়ে বলেছেন, আমি চেষ্টা করবো যে কোনো ইনভেস্টর আনা যায় কিনা। আর একটা হচ্ছে মেবি এই ব্যাংকগুলোকে মার্জ করে একটা নতুন করে শুরু করা, নতুন করে রিক্যাপিটালাইজ করে এটাকে করা যায় কিনা সেই ব্যাপারটা দেখা। আর হয়তো আপনার এএমসি কিছু করে এই কিছু খারাপ লোনকে ওইখানে কিছু হেয়ার কাট নিয়ে ওইখানে ট্রান্সফার করে দেওয়া, সো যেন এই ব্যাংকগুলো ক্যান স্টার্ট এ ফ্রেশ। কারণ ক্যাপিটাল ইজ ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে লোন ভালো করে না, কিন্তু ক্যাপিটাল থাকতে হবে। তো সেই ক্যাপিটালটাও অলসো নিডস টু বি ইনজেক্টেড। সো অনেকগুলো প্যারামিটার ডিপেন্ড করবে আসলে এই ব্যাংকগুলো কীভাবে ঘুরে দাঁড়াবে। বাট ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন যে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর জন্য। হিসেব বলছে চলতি অর্থবছরের প্রথম ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়ে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ১,৩৪,০০০ কোটি টাকার মতো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মতো বাজারে পণ্য পাঠাতে গুনতে হবে বাড়তি শুল্ক। রপ্তানিতে প্রণোদনা না থাকার কারণে ঔষধ আর রাসায়নিকের মতো পণ্য উৎপাদন খরচ বাড়বে। বুধবার রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত এলডিসি উত্তরণ বিষয়ক এক আলোচনায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। যদিও বাণিজ্য উপদেষ্টা মনে করেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি, যা কাজে লাগাতে এখন থেকেই ব্যবসায়ীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। ২০২৬ সালের শেষে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ। এলডিসি উত্তরণের পর রপ্তানিতে মিলবে না শুল্ক সুবিধা, ফলে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার বাজারে পণ্য পাঠাতে গুনতে হবে বাড়তি শুল্ক। সেই সাথে পণ্য রপ্তানিতে সরকার যে প্রণোদনা দেয় তাও আর দেয়া হবে না। পাশাপাশি ঔষধ, প্রক্রিয়াজাত কৃষি আর রাসায়নিকের মতো পণ্যে প্যাটেন্ট লাইসেন্স অন্তর্ভুক্ত হবে, ফলে এসব পণ্য উৎপাদনে খরচ বাড়বে। এতে এলডিসি উত্তরণের পর বাংলাদেশ প্রতিযোগিতায় সক্ষমতা কমবে রপ্তানিকারক দেশগুলোতে। এমন শঙ্কার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা এফবিসিসিআই আয়োজিত এই আলোচনায়।
আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছে, যেখানটায় আমরা এত প্রতিবন্ধকতা সত্ত্বেও যদি আমরা এতখানি এগিয়ে আসতে পারি, যতখানি আজকে আমরা এগিয়ে এসেছি, আমরা বাকিটুকুও করতে পারি। প্রত্যেক ইন্ডিভিজুয়াল মাসে মাত্র 150 থেকে 160 টাকা মেডিসিন কনজিউম করছে। এই প্রাইসটাই অনেক বেশি বেড়ে যাবে যদি আমরা প্যাটেন্ট রেজিমটাকে এনকারেজ করি। সুতরাং প্যাটেন্ট লতে যে অ্যামেন্ডমেন্টটা এসছে, আমরা চাই এই অ্যামেন্ডমেন্টটা এক্সিকিউট থাকুক। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরে পণ্য বহুমুখীকরণের উপর গুরুত্ব দেওয়ার কথা জানানো হয় আলোচনায়। তাগিদ আসে দেশীয় পণ্যের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন পণ্য উৎপাদন আর নতুন বাজার সম্প্রসারণের। বলা হয় এলডিসি উত্তরণের পর সরকারের দিকে তাকিয়ে না থেকে ব্যবসায়ীদেরই উদ্যোগ নিতে হবে। জোর দিতে হবে বিনিয়োগ আকর্ষণ আর উৎপাদন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস না থাকলে ফার্মাসিউটিক্যালস পণ্যের ক্ষেত্রে এটার যে মূল্য বৃদ্ধির ঘটনা ঘটবে, অথবা কেমিক্যাল পণ্য যেগুলো উৎপাদন করে আমরা রপ্তানি করি সেখানে আমাদের হবে। এগ্রিকালচারে যে সাপোর্ট দেয় সাবসিডি, সেটির ক্ষেত্রে এক ধরনের বাইন্ডিংস আসবে, অথবা এক্সপোর্ট সাবসিডি যেগুলো দেওয়া হয় সেগুলো অনেক বেশি আর ক্যাশ ইন হ্যান্ড যেটাকে বলে হাতে টাকা দেওয়া, এটা বন্ধ হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের বাস্তবতা। সুতরাং এই জায়গাগুলো আমরা জেনেই আমরা সামনের দিনে এগুতে চাই। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ বেশি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বাধ্যবাধকতা মেনে অর্থনৈতিক বৈচিত্র্য আনতে হবে, আর তা করতে ব্যবসায়ী আর সরকারকে ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে, এই বৈচিত্র্য আনার জন্য নিয়ামক সমূহগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্প্রিহেন্ড করতে হবে, আত্মস্থ করতে হবে। তথ্য বলছে বর্তমানে বিশ্বের 189টি দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আসছে বাজেটে সিগারেটের কর এবং মোবাইল অপারেটরদের কর্পোরেট কর বাড়বে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বুধবার রাজধানীর রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, নকল বিড়ি বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আলোচনায় ওষুধ খাতের উদ্যোক্তারা কাস্টমস কর্মকর্তাদের নৈরাজ্য বন্ধের দাবি জানান। বিড়ি, সিগারেট, মোবাইল অপারেটর, স্টিল মিল, নির্মাণ শিল্প, ঔষধ সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীদের নিয়ে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আলোচনা শুরুতেই বাজারে অবৈধ বিড়ি সিগারেটের সরবরাহ বাড়ার জন্য অতিরিক্ত শুল্ককে দায়ী করেন এ খাতের উদ্যোক্তারা। এতে ক্ষোভ প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, নকল বিড়ি উৎপাদন বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইন সংশোধন করে বিড়ির উৎপাদন বন্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রচুর অবৈধ কারবার হচ্ছে এবং আমাদের গবেষণাতেও সেটা বলছে যে যখনই ট্যাক্স বাড়ানো হচ্ছে তখন এই অবৈধ ব্যান্ডরোলের পরিমাণটা বাড়ছে। তার কারণ হচ্ছে যে তখন এটা অ্যাট্রাকটিভ হয়। আপনারা এখানে যে রেভিনিউটা যেটা ফাঁকি দেন, এইটা কিন্তু আমার মনে হয় আপনাদেরকে খুব বিগ প্রাইস দিতে হবে। যদি আমরা এটা আলটিমেটলি আমাদের এই ধরনের কন্টিনিউ করে, তাহলে আমরা আরো কঠোর আইন করব এবং আপনাদের পক্ষে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করা কঠিন হয়ে যাবে। এটা আপনার মাথায় রেখে। কর্পোরেট কর 45% থেকে কমিয়ে 27.5% করার দাবি জানায় মোবাইল অপারেটররা। একই সাথে মোবাইল সিমে 300 টাকা কর কমানোর দাবিও জানান তারা। এমন দাবিকে নাকচ করে দেন এনবিআর চেয়ারম্যান। তবে নিশ্চয়তা দেন, নতুন করে এ খাতে কর আর বাড়ানো হবে না। আমাদের বিভিন্ন ধরনের ভ্যাট এবং সবকিছু মিলায় আমাদের প্রায় 56 থেকে 58% মতো আমাদেরকে ট্যাক্স প্রদান করতে হয়। প্রাক বাজেট আলোচনায় কাস্টমস কর্মকর্তাদের নৈরাজ্য বন্ধের দাবি জানায় ঔষধ শিল্পের উদ্যোক্তারা। বলেন, ঔষধের কাঁচামাল অহেতুক আটকে রেখে জরিমানা ও অবৈধ অর্থ দাবি করে কর্মকর্তারা। এ ধরনের অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। কাস্টমসের এক শ্রেণীর কর্মকর্তাদের যে অ্যাট্রোসিটি, এটা দিন দিন বেড়ে চলেছে। বাধ্য হয়ে আপনার এই সমস্ত জরিমানা আপনার মেনে নিয়ে আমরা আমাদের কাঁচামাল খালাস করি, কারণ আমাদের কাঁচামাল একদিন যদি পড়ে থাকে সেটার গুণগত মান নষ্ট হতে পারে এবং আমাদের ড্যামারেজ দিতে হতে পারে। জনস্বার্থে করা হয়েছিল যে আমাদের বিনিয়োগকারীরা অনেক সময় কমপ্লেইন করে আমাদের ডিভিডেন্ড দেয় না, কোম্পানি লাভ করে আমরা ডিভিডেন্ড পাই না, তারপরে ডিভিডেন্ড দিলেও আমাদেরকে স্টক ডিভিডেন্ড দেয়, ক্যাশ পাই না। কেনাকাটার সময় ভ্যাটের রসিদ সংগ্রহ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, ঈদের পর লটারির মাধ্যমে ভ্যাট দাতাদের পুরস্কৃত করা হবে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভরা মৌসুমেও সিরাজগঞ্জের ব্র্যান্ডিং তাৎকুঞ্জের জৌলস কম। রং সুতার বাজার নিয়ন্ত্রণহীন, শ্রমিক সংকট, উৎপাদন খরচ বেশি আর পণ্য বিক্রিও কম। সরকার কিছু পদক্ষেপ নিলেই
ঘুরে দাঁড়ানো সম্ভব বলে দাবি মালিক ও ব্যবসায়ী সংগঠনের। মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। তাঁত শ্রমিকের কাজ করে জীবনের শেষ প্রান্তে মুকুন্দগাতির ইউনুস আলী। কারখানায় দিনভর শাড়ি বুনে আয় করেন 350 টাকা। চন্দনগাতির আমির চাঁদও একই মজুরির শ্রমিক। একটু বেশি আয়ের জন্য অতিরিক্ত সময়ে কাজ করতে চাইলেও মজুরি দিতে পারছেন না মালিক। আগেও যে মজুরি আছিল এখন একই মজুরি। আমার তো তাঁত শ্রমিক করে কোনো পরিবর্তন নাই, আগের নাগাল কাজ নাই। অভিজ্ঞতার ঝুলি নিয়ে মালিক থেকে তাঁতি বনে যাওয়া মদন মোহন সাহাসহ অনেক শ্রমিক দৈনিক মজুরি দিয়ে দুবেলা আহার জোগাতেই পারছে না। ছোট ও মাঝারি তাঁত কারখানার মালিকরাও পড়েছেন নানা সংকটে। প্রত্যেক বাড়িতে তাঁত ছিল, আর এখন এই 2-1টা ফ্যাক্টরিতে তাঁত আছে। আগে 5-7 বছর আগে যে মজুরি দিত এখন আর তা পাই না আমরা। সুতার দাম, রঙের দাম বেশি, সেই হিসেবে কাপড়ের রেট নাই। পহেলা বৈশাখ ও রমজানের ভরা মৌসুমেও প্রাণ নেই সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। গুটি কয়েক শ্রমিক কাজ করছেন বেলকুচি উপজেলার মুকুন্দগাতির বসুন্ধরা এলাকার সবচেয়ে বড় কারখানাগুলোতে। রুচির সাথে তাল মিলিয়ে এখানে রেশম সহ উন্নত মানের সুতায় তৈরি করা হয় রেশমি, বেনারসি, সিল্ক, কটন, জামদানি, কাঞ্চি ও কাতান শাড়ি। তবুও বাড়েনি শাড়ির কদর। তাছাড়া রং সুতার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করায় উৎপাদন খরচ বেড়েছে তাঁতের সব পণ্যের। আমাদের তাঁতের ব্যবসার অবস্থা খুবই খারাপ। এক ধরনের একটা সিন্ডিকেটের মাধ্যমে এগুলা সবকিছু হয়, বুঝলেন। আমরা এগুলা সাধারণ তাঁতি আমরা কি করব, আমাদের নামে কোনো লাইসেন্স আমরা যে বিদেশ থেকে আনবো সে সুযোগ সুবিধা আমাদের নাই। ঈদ উপলক্ষে আমরা জামদানি, নতুন জামদানি বানাচ্ছি, কাঞ্চি জামদানি, এগুলা সারা পাওয়া যাচ্ছে ভালো, কিন্তু আমরা প্রোডাকশনে আগাতে পারতেছি না। সরকারের কিছু পদক্ষেপেই এমন অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে দাবি মালিক ও ব্যবসায়ী সংগঠনের। রং সুতা এবং নিয়ন্ত্রণহীন বাজার বা এবং আমরা যে কোনো মুহূর্তে এবং একটা ক্রাইসিস তৈরি হয়, আমাদের দেশে ক্রাইসিস নাই অথচ আমাদের জানানো হচ্ছে সুতা নাই, রং নাই, তখন হুবহু দাম বাড়ে। সেটা আমাদের যে কস্টিংয়ের সাথে পড়া যায় না। আর আমরা যেহেতু এই কারণেই আমরা শ্রমিকের মজুরিও বাড়াইতে পারি না, যারা শ্রমিকরাও আবার বিভিন্ন সময় তার বিভিন্ন পেশায় চলে যায়। অতি দ্রুত সময়ের মধ্যে এই সিন্ডিকেট যদি থেকে থাকে, সিন্ডিকেট ভাঙতে হবে এবং রঙের মূল্য, সুতার মূল্য কমাতে হবে। মালিকরা বলছে রং সুতার যে দীর্ঘদিনের সিন্ডিকেট তার বিরুদ্ধেও তেমন কোনো পদক্ষেপ তারা লক্ষ্য করেনি। এমন অবস্থা চলতে থাকলে গ্রামীণ অর্থনীতির এই বড় খাত এবং প্রায় 10 লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের এই তাঁত শিল্প একদিন হয়তো হারিয়ে যাবে। মাহমুদুল হাসান উজ্জ্বল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5207-এ। লেনদেন হয়েছে 482 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 150টির, কমেছে 186টির, আর অপরিবর্তিত রয়েছে 59টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হচ্ছে। ইন্ডেক্স মাত্র 3 পয়েন্টস কমে এখন ফাইনালি দাঁড়িয়েছে 5207 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের টার্নওভার যথেষ্ট কম ছিল, মাত্র 500 কোটি টাকার মতো। অর্থাৎ ইনভেস্টররা এখনো মার্কেটে যথেষ্ট কমই পার্টিসিপেট করছিল। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বাড়তে দেখা গেছে 39% কোম্পানি প্রাইসে, কমেছে 46%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 15% কোম্পানি প্রাইসে। এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে। তবে ইন্টারেস্টিংলি আজকে ইন্ডেক্সের পজিটিভ বৃদ্ধিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। জাহাজকে পণ্যের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমন বাস্তবতায় রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ও ভোজ্য তেলের সংকট কাটাতে এবং দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বন্দরের বহির্নোঙরে নিয়মিত টহল সহ অভিযান পরিচালনা করছে নৌ পরিবহন অধিদপ্তর ও কোস্টগার্ড। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। রমজানের আগে সাগরে লাইটার জাহাজকে ভোজ্য তেল সহ নানা পণ্যের ভাসমান গুদাম বানিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ওঠে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাদের রুখতে লাইটার জাহাজ, ট্যাঙ্কার সহ খাদ্য সামগ্রী ও ভোজ্য তেলবাহী জাহাজকে বন্দর সীমানায় 72 ঘন্টার বেশি অবস্থানে নিষেধাজ্ঞা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্দেশনা বাস্তবায়নে কোস্টগার্ডের সহযোগিতায় বন্দরের বহির্নোঙরে কঠোর অবস্থানে নৌ পরিবহন অধিদপ্তর। আমরা ভোজ্য তেলগুলো দেখবেন যে ট্যাঙ্কারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, আমরা সেগুলো দেখছি এবং সেগুলো দেখছি আমরা নিয়মিত প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করে যাচ্ছি। আপনাদের এই জন্য সহযোগিতা চাই। আপনারা একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ থাকবে
এই চট্টগ্রাম বন্দর অঞ্চলে যদি দেখেন যে লাইটার ভেসেল ভাসছে, ভোগ্যপণ্য ভোজ্য তেল নিয়ে ভাসতেছে, এরকম কোনো হচ্ছে সঠিক তথ্য নিয়ে হচ্ছে যদি করেন তাহলে আমাদের জন্য হচ্ছে সুবিধা হয়। গেল এক মাসে হাজারের বেশি ছোট বড় জাহাজে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে রমজানের নিত্যপণ্যের বাজারে, বলছে কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন কোনো এলাকাতেই যাতে কেউ এই ধরনের ভাসমান গুদাম তৈরি করতে না পারে, বিশেষত লাইটার জাহাজগুলো যাতে খাদ্যপণ্য এবং ভোগ্যপণ্য নিয়ে যেতে পারে, সেটা নিশ্চয়তা বিধান করছে। এবং এর ফলশ্রুতিতে বাজারে অন্যান্য পণ্যের সাথে সামঞ্জস্য রেখে ভোজ্য তেল এবং ভোগ্যপণ্যের দাম কমে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। খাদ্য সামগ্রী ও ভোজ্য তেলবাহী জাহাজগুলোকে বন্দরের নির্দেশনা মেনে চলা নিশ্চিতে কঠোর অবস্থান ধরে রাখার কথা জানায় কোস্টগার্ড। অদ্যাবধি আমরা প্রায় 1085টি লাইটার জাহাজ যে আরোহণ করেছি এবং এর মধ্যে যেগুলো হচ্ছে ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল নিয়েছিল তারা যাতে 72 ঘন্টার অধিক থাকতে না পারে সেজন্য আমরা কার্যব্যবস্থা গ্রহণ করেছি। এর মাধ্যমে আমরা সার্বিকভাবে নিশ্চিত করার চেষ্টা করেছি তারা যাতে খুব কম সময়ের মধ্যে তাদের পরবর্তীতে যে গন্তব্য, বিশেষত তারা চাঁদপুর হয়ে ঢাকার দিকে যারা যায় অথবা বরিশাল এবং আভ্যন্তরীণ নৌপথে দিয়ে যারা সারা দেশে ছড়িয়ে পড়ে, তারা যাতে সঠিক সময়ে পণ্যগুলো নিয়ে চলে যেতে পারে এবং এই বহিনঙ্গর, চট্টগ্রাম বহিনঙ্গর বিশেষত তারা যাতে কেউই ভাসমান গুদামে পরিণত না হয়ে থাকতে পারে। সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যুতা ও বনদস্যুতা দমন, চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ এবং দুর্যোগেও সক্রিয় থাকার কথা জানায় বাংলাদেশ কোস্টগার্ড। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।